বাদশা বাবু মুচকি হাসলেন। হাসির মাঝে অসংখ্য রহস্য লুকিয়ে আছে। বাবাকে মারার পিছনে কার হাত থাকতে পারে? আমার বিষে তো ওনার মৃত্যু হয়নি। রঞ্জু সাহেব, কিছু ভাবছেন নাকি? না, কিছু না। আপনাদের তদন্ত কত দূর হয়েছে, এগিয়েছে? হত্যার কারণ বুঝতে পারছি না। কারো কাছে শক্তপোক্ত উদ্দেশ্য পাওয়া যাচ্ছে না। মানে কিছু না, আপনাদের সকলের সঙ্গে আলাদাভাবে কথা বলতে চাই, ব্যবস্থা করুন। বাদশাহবাবুর কথা মতো গেস্ট রুমের তালা খোলা হলো। ওই ঘরে গিয়ে ওনার সঙ্গে কথা বলতে হবে। ভাইয়া বেশ বিরক্ত হচ্ছে, কিন্তু প্রকাশ করতে পারছে না। বাদশাহবাবু হেলদোল নেই, খাটের কোনায় পায়ের ওপর পা তুলে বসে আছে। ভাবি ভীতু গলায় বলল, আমি প্রথমে যাব। ভাইয়া আর চোখে তাকিয়ে দেখলো, মুখে কিছু বলল না। ভাবি এলোমেলো পায়ে ঘরের মধ্যে চলে গেল। ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। ভাইয়া সরু চোখে দরজার দিকে তাকিয়ে আছে। ভাবি তো আর দারোগা সাহেবের সঙ্গে একান্ত সময় কাটাতে যায়নি। তবুও এমন দৃষ্টির কারণ বুঝতে পারছি না। তনিমা, বসো বসো। না, ঠিক আছে, বলুন কি বলতে চান। অনেক সময় ধরে কথা বলতে হবে। দাঁড়িয়ে থাকতে থাকতে পায়ে ব্যথা হয়ে যেতে পারে। সোফার কোনায় বসে পড়ুন, ইতস্তত করবেন না। তনিমা সজোরে সোফার কোনায় বসে পড়ল। শরীর খারাপ লাগছে, গলাটা কেমন শুকিয়ে আসছে। একটু পানি হলে বেশ ভালো হতো। কোনো সমস্যা? না না, সব ঠিক আছে। তা বেশ। মনির সাহেবের সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল? খুব ভালো। আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন। সবসময় আমার কথায় সায় দিত। আপনার কাছে খুন করার মতো কোনো কারণ নেই? না, নেই। শেষবার কি কথা হয়েছিল? বাবার জন্য পায়েস রান্না করেছিলাম, খুব তৃপ্তি নিয়ে খেয়েছিলেন। এটাই যে শেষ খাওয়া হবে কিভাবে বুঝবো বলেন? মনে হচ্ছে নিজের বাবাকে হারিয়ে ফেলেছি। ফাহাদ বাবুর সঙ্গে কেমন সম্পর্ক আপনার? দাম্পত্য জীবন কেমন চলছে? এসব প্রশ্ন করছেন কেন? ব্যক্তিগত প্রশ্নের উত্তর দিতে ইচ্ছুক নই। দয়া করে এসব প্রশ্ন করবেন না। আচ্ছা, দুঃখিত। মনির সাহেবের সঙ্গে ফাহাদের সম্পর্ক কেমন? বাপ ছেলের মধ্যে মনোমালিন্য হয়? খুব ভালো। বলতে গেলে বাবার পছন্দের ছেলে। ফাহাদকে খুব ভালোবাসতেন। বাপ ছেলের মধ্যে কখনো মনোমালিন্য হয়নি। রঞ্জুর সঙ্গে কেমন সম্পর্ক ছিল? ভালোই। বাবার সঙ্গে তেমন কথা বলতো না, বাবাকে এড়িয়ে যেত। বাবা ওর উপর সন্তুষ্ট ছিল না। ওনার ভাই বোনের সঙ্গে সম্পর্ক কেমন? জানি না, ওনারা এই বাড়িতে আসতেন না। কালে ভদ্রে এলেও দুপুরের পরে চলে যেতেন, রাতে থাকতে দেখিনি। বাবা মাঝে মধ্যে গ্রামে যেতেন, সেখানে 2-1 রাত কাটিয়ে আসতেন। আপনার মা বাবা এখানে আসা যাওয়া করেন? মাঝে মধ্যে আসেন, 2-4 দিন থেকে চলে যান। আপনার বিয়ে হয়েছে কতদিন? প্রায় 3 বছর। আপনি এখন যেতে পারেন, রঞ্জুকে পাঠিয়ে দিবেন। তনিমা উঠে দাঁড়ায়। বাবা মারা যাওয়ার দিন রঞ্জুর ওষুধ এনে দিয়েছিল। এই কথা বললে বোধহয় ভালো হতো। দরজা দিয়ে বের হওয়ার সময় পেছন ফিরে তাকায়। কিছু বলবেন? না, কিছু না। তনিমা রুম থেকে বেরিয়ে যায়। রঞ্জুর কাছে গিয়ে বলে, দারোগা সাহেব তোমাকে যেতে বলেছেন, তুমি গিয়ে কথা বলো। আমি বরং ওনার জন্য 1 কাপ চা বানিয়ে আনি। রঞ্জু তনিমার কথায় উত্তর দেয় না। গটগট করে রুমের ভেতর গিয়ে দরজা লাগিয়ে দেয়। বিরক্ত গলায় বলে, কি বলবেন আমাকে? অনেক কিছু। শুনেছি সামনে আপনার বিয়ে, পাত্রী পছন্দ হলো। কি সমস্যা আপনার? সবসময় এমন হেয়ালি করেন কেন? এমনিতেই যান্ত্রিক মানব হতে ইচ্ছে করে না। তাছাড়া সবসময় কাজের কথা বলতে এমন তো নয়। কি বলবেন বলেন তাড়াতাড়ি। ব্যস্ত নাকি? না, তেমন কোনো কাজ নেই। তবে আপনার সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না। কেন? আমাকে অপছন্দের কারণ কি? কোনো কারণ ছাড়াই। বুঝলেন রঞ্জু সাহেব, শুধুমাত্র অপরাধীরাই আমায় পছন্দ করে না। সাধারণ মানুষের কাছে এসব হেয়ালি ভালো লাগে, বেশ ভালো লাগে। কাজের কথা বলুন, কি জানতে চান? কিছু জানতে চায় না, আপনি যেতে পারেন। রঞ্জু মুখ বিকৃত করে মনে মনে কয়েকটা গালিও দেয়। বাদশাহবাবুর মাথায় সমস্যা আছে কিনা কে জানে। বাদশা কিছু বলে না, চুপচাপ রঞ্জুর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। ছেলেটা সবসময় ডান পা আগে বাড়ায়। ঠোঁটের কোণে চাপা হাসি ফুটে ওঠে বাদশার, যেন অনেক বড় সমস্যার সমাধান করে ফেলেছে। রঞ্জুর পরে ফাহাদ রুমের ভেতর প্রবেশ করে। 2 মিনিট কথা বলার পরে বেরিয়ে আসে। একে একে সকলের
সাথে কথা বলা শেষ হয়। তনিমা চায়ের কাপ হাতে দাঁড়িয়ে আছে। বেশি দেরি হলে চা ঠান্ডা হয়ে যাবে, তখন আরেক বিপত্তি। কারো সামনে ঠান্ডা চা এগিয়ে দেওয়া যায় না। কফি হলে অন্য ব্যাপার ছিল। বাদশাবাবু চা খাওয়ার অপেক্ষা করলেন না, কথা শেষ করে বেরিয়ে গেলেন। তনিমা শুকনো মুখে চায়ের কাপের দিকে তাকিয়ে থাকলো। দারোগা জন্য ভালোই দরদ হয়েছে দেখি আগ বাড়িয়ে চা খাওয়ানো হচ্ছে। এসব কি বলছো? লোকটা বাড়ি এসেছে দেখে চা করেছি। ফাহাদ কিছু বলল না। তনিমার বাবার দিকে তাকিয়ে ঘরে চলে গেলেও পরিস্থিতি কেমন থমকে গেছে। চরকির মতো এক জায়গায় ঘুরছে যেন। খুনের কুল কিনারা হচ্ছে না। পুলিশ কাকে সন্দেহ করছে বোঝার উপায় নেই। রাতটা নির্বিঘ্নে কেটে গেল। হাবু মিয়া পরের দিন সকালে মনির সাহেবের লাশ নিয়ে এলেন। বাড়িতে লোকজনের ভিড়। বাচ্চা ছেলে মেয়েরা লাশের দিকে দৌড়ে আসছে। কেউ হাত উঁচু করে লাশের দিকে ইশারা করছে। মহিলারা সুপারি পাতার বেড়ার আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু লক্ষ্য করছে। জোয়ান ছেলেরা বাঁশঝাড় থেকে বাঁশ কেটে এনে আনছে। কেউ কেউ কবর খুঁড়ছে। সব মিলিয়ে হুলস্থুল কাণ্ড। 10টার দিকে জানাজার নামাজ মাইকিং করে সকালে জানিয়ে দেওয়া হয়েছে। সকলের ভিড় বাড়ছে। নামাজের আগে ফাহাদ ধরা গলায় বলল, আমার আব্বার কাছে কেউ টাকা পয়সা পেলে আমাদেরকে বলবেন, আমরা তার দেনা পরিশোধ করে দেব। আব্বা কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করলে, কাউকে কষ্ট দিলে ওনাকে মাফ করে দিবেন। না না, ওনার প্রতি কোনো দাবি নেই, উনি ভালো মানুষ ছিলেন। বেশিরভাগ লোক সুর মিলিয়ে কথাটা বলল। লাশ কবরে রাখার পর পর ভিড় পাতলা হতে শুরু করলো। রঞ্জুর মাথা ধরেছে। সে ঘরে শুয়ে বিশ্রাম নিচ্ছে। লাশ কবরে রাখার পরই ঘরে চলে গেছে। হাবু মিয়া কবরের পাশে দাঁড়িয়ে এক নাগারে কাঁদছে, যেন তার পরম আত্মীয় মারা গেছে। ওনার কাজে ফাহাদ বেশ বিরক্ত হচ্ছে। হাবু মিয়া বাবাকে কোন সমাধান হলো? না, এখনো হয়নি। সাহেব এ ব্যাপারে ভালো বলতে পারবে। আপনারা কি করছেন বুঝতে পারছি না। কতদিন হয়ে গেল কোনো কিছুর হদিশ পেলেন না। রাগ করো না বাবা, তোমার কষ্ট আমি বুঝতে পেরেছি। আমারও যে বাবা নেই। কথাগুলো বলে উনি হু হু করে কাঁদতে আরম্ভ করলো। লোকটা বোধহয় বাবাকে খুব ভালোবাসতো। দুপুরে খাওয়ার পর হাবু মিয়া চলে গেলেন। কেসের সমাধান হলে আমাদেরকে জানিয়ে দেওয়া হবে। কাকু বা ফুপু কেউই গ্রামে ফিরতে পারবেন না। ওনাদের প্রয়োজন পড়বে। পরের দিন সকাল থেকে জীবনযাত্রা একদম স্বাভাবিক দেখে বোঝার উপায় নেই এ বাড়িতে শোকের ছায়া আছে। ভাবির বাপের বাড়ি সবাই ফিরে গিয়েছে। প্রয়োজন পড়লে খবর দিতে বলেছে। সকলে শান্ত থাকলেও ফাহাদের মনে শান্তি নেই। গত 2 দিন ধরে টুনির খোঁজ পাওয়া যাচ্ছে না। মোবাইল বন্ধ করে রেখেছে। বাড়ির ঠিকানা বদলে ফেলেছে। ওদের কি হলো, কোথায় চলে গেল, সেই চিন্তা ফাহাদের ঘুম হারাম হয়ে গেছে। পুলিশের কাছেও কিছু বলতে পারছে না। টিউশনিতে এসেছিলাম, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, পড়ানো শেষ হচ্ছে না। বাবার মৃত্যুতে বেশ কদিন পড়াতে আসিনি, সেজন্য আজ একটু বেশি বেশি পড়াতে হচ্ছে। কাল নাকি সিয়ামের পরীক্ষা, সব কিছু দেখিয়ে দিতে হবে। ওর মা এসে বলে গিয়েছে কোথায় কোথায় সমস্যা হচ্ছে। খালি হাতে আসেনি, যদিও প্লেট ভর্তি নাস্তা সাজিয়ে নিয়ে এসেছিল। পড়ানো শেষ হতে বিকেল 5টা বেজে গেল। ওদের বাড়ি থেকে বেরিয়ে দেখলাম রিপা দাঁড়িয়ে আছে। কারোর জন্য অপেক্ষা করছে বোধহয়। এ কি রঞ্জু সাহেব, আপনি এখানে? হ্যাঁ, এই তো এই বাড়িতে পড়ানো ছিল। তুমি এখানে কি করছো? ফেরদাউসের জন্য অপেক্ষা করছি। কেন যে দেরি করছে কে জানে। রিপার মুখে ছেলেদের নাম শুনে চমকে উঠলাম। অন্যরকম অনুভূতি হতে লাগলো। তরল গলায় বললাম, কে সে? তোমার বন্ধু নাকি? হ্যাঁ, খুব ভালো বন্ধু। আচ্ছা, আমি তাহলে এখন যাই, একটু কাজ আছে। একটু দাঁড়িয়ে যান। একা একা দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না। আমি দাঁড়িয়ে থাকলে তোমার বন্ধু কিছু মনে করতে পারে, তা কি উচিত হবে? আরে কিছু মনে করবে না, সে তো আপনার সঙ্গে পরিচিত হওয়ার জন্য পাগল। আমি তেমন কেউ না। ধুর, চুপ করে দাঁড়ান, ওই তো চলে এসেছে। শ্যামলা চেহারা একটা মেয়ে এসে আমাদের পাশে দাঁড়ালো। রিপা এগিয়ে গিয়ে মেয়েটিকে জড়িয়ে ধরলো। আলিঙ্গন শেষে আমার দিকে ইশারা করে বলল, এই এই হচ্ছে রঞ্জুবাবু, আপুর দেবর। মেয়েটা মুচকি হেসে বলল, আমি জান্নাতুল। ভাইয়া কেমন আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? প্রতি উত্তরে মুচকি হাসলো। কোনো কথা বলল না। রিপা ইচ্ছে করে মেয়েটার নাম ঘুরিয়ে বলেছে।
যে বেশ কিছুক্ষণ গল্প করার পর জান্নাতুল চলে গেল। রিপা উত্তেজিত হয়ে বলল, কেমন লাগলো ওকে? বেশ ভালো। আর আমাকে? খারাপ না। ও আচ্ছা। জানো রিপা, মনির চৌধুরী আমার নিজের বাবা না, উনি আমার মায়ের স্বামী। রিপা যেন আকাশ থেকে পড়ল। অবাক কণ্ঠে কি বলে চিৎকার দিল। প্রতি উত্তরে কিছু বললাম না, শুধু মুচকি হাসলাম। রিপা এখন জান্নাতুলের ব্যাপারটা ভুলে যাবে, বিবৃতিকর প্রশ্ন করবে না। হ্যাঁ সত্যি বলছেন? হ্যাঁ সত্যি বলেছি। তোমার কাছে মিথ্যা বলার প্রয়োজন নেই। তাহলে কে আপনার বাবা? ছিলেন একজন। অনেক দিন আগের একটা ছবি আছে আমার কাছে, বেশ পুরনো ছবি, সাদা কালো। কিন্তু তুমি কিভাবে দেখবে বলো? আপনি দেখাতে চাইলে নিশ্চয়ই দেখতে পাবো। দরকার হলো আপনার সঙ্গেও বাড়িতে ফিরে যাব। কেউ কিছু মনে করবে না? না, কে কি মনে করবে? তাছাড়া নিজের বোনের বাড়ি যাওয়ার জন্য কোনো কারণের দরকার পড়ে না। ওদিকটায় কেউ নেই, চলো দুজনে ওখানে গিয়ে বসি। কেন, বিশেষ কিছু বলবেন? এমনিতেই তোমার অসুবিধা হলে চলে যেতে পারো। না ঠিক আছে, আমিও যাচ্ছি আপনার সাথে। রিপা আমার পিছন পিছন নদীর পাড়ে এলো। নদীর পাড় বললে ভুল হবে, নদীর আকার সরু নালার মতো, তবু নদী তো নদী। বুকের ভেতর জমিয়ে রাখা কথাগুলো কাউকে বলে দিতে ইচ্ছে করছে। অনেক দিন তো হলো। জানো রিপা, আমার বাবা স্কুল শিক্ষক ছিলেন। সকাল 8টায় স্কুলের উদ্দেশ্যে রওনা দিতেন, বাড়ি ফিরতেন সন্ধ্যার দিকে। মায়ের সঙ্গে থাকতাম। মনির সাহেব প্রায়ই আমাদের বাড়িতে যেতেন, কোনোদিন পাকা কলা হাতে, কখনো শুকনো কদবেল। মায়ের এসব একদমই পছন্দ ছিল না। মাঝে মধ্যে ওনাকে আসতে নিষেধ করতেন। মায়ের কেন এত অসুবিধা হতো কিছু বুঝতাম না, বরং উনি গেলে বেশ খুশি লাগতো। মজার মজার খাবার নিয়ে আসতেন। কেন, উনি কি আপনাদের আত্মীয় ছিলেন? না, উনি ছিলেন বাবার বন্ধু। গ্রামের বাজারে কাঁচামালের গুদাম ছিল। সেবার গ্রামের মাঠে অনেক বড় করে মেলা হলো। বাবার কাছে বায়না ধরলাম মেলায় যাওয়ার জন্য। বাবা স্কুল বাদ দিয়ে আমায় নিয়ে যেতে পারবেন না। অনেক বায়নার পর সিদ্ধান্ত হলো মায়ের সঙ্গে মেলায় যাব। বাবা স্কুল শেষ করে সোজা মেলায় আসবেন। তেঁতুল গাছের নিচে 3জন মিলিত হব। যে কথা সেই কাজ। বিকেলে মাকে নিয়ে মেলায় গেলাম। 3জন মিলে অনেক ঘোরাফেরা করলাম। মা ছিল পর্দাসীন মেয়ে, বরকা নিকাবে মুখ ঢেকে রাখতেন সবসময়। জীবন দশায় দ্বিতীয়বার মেলায় এসেছিলেন আমার জন্য। এই নিয়ে পরে আমাকে অনেক বকাবকি শুনেছি। বেশ কিছু সময় মেলায় ঘোরার পর মুষলধারে বৃষ্টি নামলো। সকলে এদিক ওদিক ছুটতে লাগলেন। দোকানিরা নিজেদের জিনিস সামলাতে হিমশিম খাচ্ছে। বাবা আমাদের দুজনকে নিয়ে মনির চৌধুরীর গুদাম ঘরে আশ্রয় নিলেন। গুদাম ঘরটা ছিল মাঠের এক কোণায়। আমরা বাদে অন্যরাও ছিল। মনির চৌধুরী এগিয়ে এসে বললেন, আরে মোতালেব মাস্টার যে, হঠাৎ মেলায় যে, কি মনে করে? আর বলিস না, ছেলেটা ভীষণ বায়না করেছিল। কি আর করার। হ্যাঁ ভাই, আজকালকার ছেলেদের বায়না এমনই হয়। সাথে কে, ভাবি নাকি? হ্যাঁ, ওই ছেলেকে নিয়ে এসেছে। আমি তো মাত্র এলাম। ভাবিকে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে এসে বসবি না? ভাবি আসুন তো। এই লোকটা সেই প্রাইমারি স্কুল থেকেই হাদা, বই ছাড়া কোনো কিছু ওর মাথায় ঢোকে না। কথাগুলো বলে উনি অট্টহাসি হাসলেন। মা কিছু বললেন না, জায়গায় দাঁড়িয়ে থাকলেন। বাবা মাকে তাড়া দিয়ে বলল, ভেতরে গিয়ে বসো। এখানে এখানে লোকের ভিড় বাড়ছে। মনির আমার অনেক পুরনো বন্ধু, প্রাইমারি স্কুলে একসাথে পড়েছি। মা ধীর পায়ে হেঁটে গোদাম ঘরের ভেতরে গিয়ে বসলো। সঙ্গে আমিও গেলাম। মনির চৌধুরী আমাদের জন্য নোনতা বিস্কুট নিয়ে এলেন, সাথে এক গ্লাস পানি। খাবারগুলো দিয়ে উনি বাইরে চলে গিয়েছিলেন। মায়ের বোধহয় তৃষ্ণা লেগেছিল। নিকাব সরিয়ে পানি খেলেন। দরজার ওপাশ দিয়ে কেউ উকি দিয়ে মায়ের মুখ দেখলো। সেই থেকে শুরু। এরপর প্রায় দিন মনির চৌধুরী আমাদের বাড়িতে আসতেন। বাবা না থাকলে ঘন্টার পর ঘন্টা বসার ঘরে বসে বাবার জন্য অপেক্ষা করতেন। মা প্রচণ্ড বিরক্ত হতেন, কিন্তু মুখে কিছু বলতেন না। কখনো মুখের উপর বলে দিতেন বাবা না থাকলে যেন উনি না আসে। উনি মায়ের কথা
আমলে নিতেন না, ঠোঁট বেঁকিয়ে মুচকি হাসতেন, নরম গলায় বলতেন, বেজায় তেজি, এমন মেয়ে মানুষ সোনার হরিণ। আমি তখন অনেক ছোট, সব কিছু ভালো মতো খেয়াল নেই। ওনার কথার মানে বুঝতাম না। মাঝে মধ্যে ভাবতাম বাবার কাছে জিজ্ঞেস করব কথাগুলোর মানে কি, কিন্তু বাবাকে দেখলে এসব কথা মনে থাকতো না। এরপর একদিন বাবা মারা গেলেন। গ্রামের সকলে মনির চৌধুরীকে অনুরোধ করলো মাকে বিয়ে করার জন্য। মহিলা একা একা কোথায় যাবে, কি খাবে? ছোট্ট একটা ছেলেও আছে। মনির সাহেব খুশি মনে রাজি হয়ে গেল। তবে মা একটুও রাজি ছিল না, কিন্তু আমাদের হাতে কোনো উপায় ছিল না। সত্যি অসহায় হয়ে পড়েছিলাম। এ কি, আপনি কাঁদছেন কেন? কোথায় কাচ্ছি? চোখে পোকা পড়েছে? ও আচ্ছা, দুজনে মিলে কফি খেলে কেমন হয়? আজ না, অন্য কোনো দিন। তুমি বরং বাড়ি ফিরে যাও, আমার কিছু কাজ আছে। কথাগুলো বলে এক মুহূর্ত দেরি করলাম না। রিপাকে রেখেই হাঁটা ধরলাম। গলা জড়িয়ে আসছে। রিপা সামনে নিজের দুর্বলতা প্রকাশ করতে চাই না। আজ অনেক কিছু বলে ফেলেছি। আমি জানি এ ব্যাপারে রিপা কাউকে কিছু বলবে না, বরং আমার দুঃখ নিজেও কিছুটা কষ্ট পাবে। চলে আসার সময় পিছন ফিরে তাকালাম না। তাকালে হয়তো নজরে আসতো রিপা অবাক চোখে আমার যাওয়ার দিকে তাকিয়ে আছে। চোখে মুখে অভিমানের কালো মেঘ ভিড় করতে আরম্ভ করেছে। বাড়ি ফিরে দেখলাম ভাইয়া সোফায় বসে আছে। ফুপুর সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে। ফুপু ভীষণ চটে আছে। আমার দেখে মুখ বেঁকিয়ে বলল, তোর জন্য নিজের ভাইপোর লাগে ঝগড়াঝাটি করতে হয়? আমি আমি আপনাকে ঝগড়া করতে বলিনি। তাছাড়া আমি তো বাড়িতে ছিলাম না, মাত্র এসেছি। কী নিয়ে ঝগড়া হচ্ছে তাও জানা নেই। 10 ক্লাস লেখাপড়া করে নিজেকে অনেক বড় হনু ভেবে ফেলেছিস। বড়দের মুখে মুখে তর্ক করছিস। তর্ক করছি না। ফুপু হাও মাও করে কান্না জুড়ে দিল। ফুপু কান্না শুনে কাকা বেরিয়ে এলেন। হয়তো ঘরে বসে বিশ্রাম নিচ্ছিলেন। কি হয়েছে মনিরা? দুপুরবেলা ঝগড়া করছিস কেন? এখন কি দুপুর আছে? ঝগড়া করি কপালের দোষে। কাকা কিছু না বলে বাইরের দিকে হাঁটা দিল। চোখ মুখে বিরক্তি, যেন এখানে এসে অনেক বড় ভুল করে ফেলেছে। কথা বাড়ালাম না। বিছানায় গিয়ে পিঠ এলিয়ে দিলাম। সব কিছু এলোমেলো লাগছে। বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা অনুভব করছি। অনেকদিন আগের ব্যথাটা ভীষণ কষ্ট দিচ্ছে। তনিমা, তুমি কি রেগে আছো? না। কার উপর রাগ করব? নিজের স্বামীর উপর রাগ করার অধিকার আমার নেই। স্বামী হিসেবে তোমার যোগ্য হতে পারিনি, তাই না বলো? না, তেমনটা কখন বললাম? আপনার পাশে আমাকে মানায় না। সহজ কথাটা বুঝতে দেরি করে কী লাভ? ভালোই কথা শিখেছ। ভালো খারাপ জানি না, তবে সত্যটা মেনে নিতে শিখেছি। অনেক তো হলো। মিথ্যে হাসায় বুক বেঁধে লাভ কি? বাহ, চমৎকার। খুশি হলেন নাকি উপহাস করলেন? কিছু না। একটা প্রশ্ন করব? বলো। বিয়ে হয়েছে 3 বছর হতে চললো, আমি আজও মা হতে পারিনি কেন? জানি না। আপনি ঠিকই জানেন। আল্লাহ দেয়নি বলে হয়নি। কিন্তু আপনি কি করেছেন? ফাহাদ কথা বাড়ালো না, চুপচাপ মোবাইলের দিকে তাকিয়ে রইল। তনিমাও বুঝতে পারলো কথা বাড়িয়ে লাভ নেই। ফাহাদ এই মুহূর্তে তাকে কিছুই বলবে না। এই প্রসঙ্গ এলেই ফাহাদ চুপ হয়ে যায়। হয়তো নিজের অন্যায়ের কথা মনে করে ভাষা হারিয়ে ফেলে। তনিমাও কথা বাড়ায় না। চোখ মুছে ঘর থেকে বেরিয়ে আসে। রঞ্জু বাড়ি ফিরে ঘরে ঢুকছে। ওকে ডেকে কিছু খেতে দিতে হবে। দুপুরবেলা না খেয়ে বেরিয়েছিল। বেশ কিছু সময় ধরে রঞ্জুর মোবাইল বাজছে। রঞ্জু ছেলেটা বিছানার এক কোণে বালিশ কোলে নিয়ে ঘুমিয়ে আছে। রিংটোনের শব্দ তার কানে পৌঁছাচ্ছিল না। রঞ্জু, তোমার মোবাইল বাজছে, উঠে দেখো কে কল করেছে। ভাবির ডাকে আরও মোড়া ভেঙে উঠে বসলাম। 53 বার কল এসেছে, তার মধ্যে 3 বার থানা থেকে, বাকিগুলো রিপার নাম্বার থেকে। মোবাইল হাতে নেওয়ার 25 সেকেন্ডের ভেতর আবার কল এলো। বাদশাহবাবু কল দিয়েছে। রঞ্জু সাহেব বলছেন, জি, আমরা আপনার বাবার খুনিকে ধরে ফেলেছি। কাল সকালেই সবাই মিলে থানায় চলে আসবে। আচ্ছা, সবাই আসবেন, কিন্তু কেউ যেন বাদ না পড়ে। খুনি ধরা পড়েছে, এই কথা সবাইকে জানিয়ে দেন। ঠিক আছে। কল কেটে দ্রুত পায়ে বসার ঘরের দিকে ছুটলাম। কেউ নেই। দোতলায় ফিরে এলাম। ভাইয়া নিজের ঘরে শুয়ে মোবাইল দেখছে। ভাইয়া, বাবার খুনি ধরা পড়েছে। ভাইয়া লাফ দিয়ে উঠল, উত্তেজিত গলায় বলল, তোকে কে বলেছে? বাদশাহবাবু কল দিয়েছিলেন। উনিই বললেন কাল আমাদের থানায় যেতে বলেছেন। ভাইয়ার চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেল।
নরম গলায় বলল, বাহ, আজকাল পুলিশও অনেক এগিয়ে গেছে, এত তাড়াতাড়ি খুনিকে ধরে ফেললো। তাছাড়া আমাদেরকেও তেমন অসুবিধা পোহাতে হয়নি। হ্যাঁ, কাকে ধরেছে না ধরেছে কাল সকালে জানা যাবে। এখন ঘুমিয়ে পড়ো, সকাল সকাল উঠতে না পারলে ঝামেলা হবে। হ্যাঁ, আমি শুয়ে পড়েছি, তুইও যা, যাওয়ার সময় দরজা লাগিয়ে দিস। তনিমার মতো দরজা খুলে ঘর থেকে বেরিয়ে যাস না কেন যেন। ভাইয়া, ঘর থেকে বেরিয়ে এলাম, ইচ্ছে করে দরজা লাগালাম না। লোকটা হরহামেশাই ভাবিকে ঠেস দিয়ে কথা বলে, অথচ এই ছেলে ওনাকে বিয়ে করার জন্য পাগল হয়েছিল। রাতের খাওয়া শেষ করে বিছানায় চলে এলাম। কাল থানায় যেতে হবে, না গেলে কেন আমাকেই দোষী বানিয়ে ফেললো। 7-5 ভাবতে ভাবতে চোখ লেগে গেছিল। মোবাইল বাজছে। রাত বিরেতে কল আসলে বুকের ভেতর ধক করে ওঠে। এত রাতে কে কল করতে পারে? রিপা। মেয়েটার কাণ্ডজ্ঞান বলতে কিছু নেই। রাত 3টের সময় কেউ কল দেয়? কল কেটে গেল। হাঁপ ছেড়ে বাঁচলাম। কথা বলতে ইচ্ছে করছে না। স্বস্তির নিঃশ্বাস বেশিক্ষণ স্থায়ী হলো না। মাঝপথে গিয়ে হতাশায় পরিণত হলো। বিরক্ত হয়ে কল রিসিভ করলাম। বিরক্ত করলাম নাকি? কিছুটা মাঝরাতে কল আসলে সকলেই বিরক্ত হয় না? সকলে বিরক্ত হয় না। অনেকে মাঝরাত হওয়ার জন্য অপেক্ষা করে, কখন প্রিয় মানুষের কল আসবে সেই অপেক্ষা মোবাইল হাতে পায়চারি করে বেড়ায়। আমার প্রিয় মানুষ নেই, কারো কলের অপেক্ষায় থাকি না। আসলেই কি তাই? আপনার প্রিয় মানুষ নেই? না, নেই, কোনোদিন হবেও না। হয়তো হবে। জানেন রঞ্জু, জীবনে এমন কিছু কথা থাকে আমরা সেগুলোকে লুকিয়ে রাখি, এমনকি নিজেদের কাছেও অস্বীকার করি। মাঝরাতে ক্যাবে আলাপন ভালো লাগছে না, কাজের কথা বলো। কাল আমার বিয়ে হুট করে ঠিক হয়ে গেছে। অনেক ভালো ছেলে, শিক্ষিত, সরকারি চাকরি করে। বিয়ে করে নাও, অনেক অনেক শুভকামনা রইল। খুব সহজে বলে দিলেন যে সহজ কথা সহজভাবে বলতে হয়। ভালো থাকবেন সব সময়। কল কেটে গেল। রিপার বোধহয় অভিমান হয়েছে, রাগ করে কল কেটে দিয়েছে। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এই জীবনে তোমাকে জড়িয়ে কী লাভ বলো? কোনো লাভ নেই, না সত্যিই নেই। সকালে থেকে হইচই লেগেছে। ভারী তড়িঘড়ি করে সব কাজ শেষ করতে চাইছে। ফুফু সোফার কোনায় বসে ভাবিকে হুকুম করে চলেছে, যেন জীবনের শেষ যাত্রায় রওনা দিবে। এরপর কাউকে হুকুম করার সুযোগ পাবে না। চাচা মিয়া টেবিলে বসে চায়ের কাপে বিস্কুট ডুবিয়ে খাচ্ছে, উপভোগ করার মতো খাবার। ভাইয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সকালবেলা কোথায় বেরিয়ে গেছে? ভাবিকে কিছু বলে যায়নি। বেলা 10টা নাগাদ থানার উদ্দেশ্যে রওনা দিলাম। ভাইয়া থাকলে গাড়ি করে যাওয়া যেত, কিন্তু সে অগত্যা সবাইকে অটো রিকশা করে যেতে হচ্ছে। বাড়ি থেকে থানায় আসতে 8 ঘন্টা সময় লাগলো। বাচ্চাবাবু চেয়ারে হেলান দিয়ে বসে আছে। আমাদের দেখে উঠে আসলো। মিষ্টি গলায় বলল, এখানে আসতে অসুবিধা হয়নি তো? না, কোনো অসুবিধা হয়নি। তা বেশ। হাবু মিয়া, এদের বসার ব্যবস্থা করো। আপনার ভাইকে কোথাও দেখতে পাচ্ছি না যে। সে আসেনি? না, ভাইয়া সকালবেলা উঠেই কাজে বেরিয়ে গেছে। কি এমন কাজ করেন উনি? সে যাই হোক, আপনারা বসে বিশ্রাম করুন। ভ্রু কুঁচকে ওনার দিকে তাকিয়ে রইলাম। লোকটা মাথায় সমস্যা আছে, এমনভাবে কথা বলছে যেন ওনার বাড়িতে বেড়াতে এসেছি। বসে বিশ্রাম নিয়ে দুপুরের খাওয়া দাওয়া শেষ করব। এভাবে তাকিয়ে আছেন কেন? কোনো সমস্যা? না, ঠিক আছে। আপনার ভাইকে প্রয়োজন ছিল, ওনার নাম্বারটা। বাদশাহবাবু কথা শেষ করতে পারলেন না। ভাইয়া এসে থানায় ঢুকলো। ব্যস্ত গলায় বলল, একটু কাজ ছিল, দেরি হওয়ার জন্য দুঃখিত। সমস্যা নেই, খুব দেরি হয়নি। আচ্ছা, বাবার খুনিকে পাওয়া গেছে? কোথায় সে? আপনি কি বলছেন এসব? মাথা খারাপ হয়ে গেছে আপনার? ফাহাদ সাহেব অযথা উত্তেজিত হচ্ছেন। আমি তো মজা করছি। ভাইয়া সহ সকলে বাদশার দিকে তাকালো। বাদশাহবাবু মুচকি হেসে বললেন, এভাবে দেখার কিছু নেই। কখনো কখনো অপরাধীর মনকে শান্ত করতে এসব কথা বলে ফেলি, কয়েক মুহূর্তের জন্য তাদের অন্তরকে প্রশান্তি দেওয়া। তাদের কথা শুরু করি। হাবু মিয়া, মেয়েটিকে নিয়ে এসো। হাবু মিয়া থানার বাইরে চলে গেলেন। কয়েক মিনিট পর একজন মেয়েকে সাথে নিয়ে ফিরলেন। মেয়েটার গলায় ওড়না পেঁচানো, ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে গাঢ় করে কাজল দেওয়া, চোখে মুখে বিষণ্ণতার ছাপ। এই মেয়েকে কেউ চিনে? না, সূচক মাথা নড়ালাম। ভাবি আমার সঙ্গে তাল মেলালো। ফুপু আর কাকার দুজনের দিকে চাওয়াচাই করছে। ভাইয়া হতভম্ব হয়ে মেয়েটির দিকে তাকিয়ে আছে।
ফাহাদ সাহেব, আপনি ওনাকে চেনেন? হ্যাঁ, তুলি। ভাবি আর চোখে ভাইয়ার দিকে তাকালো। চোখ দুটো ছলছল করছে। সামান্য ব্যাপারে কান্নার কি আছে? ওনার সম্পর্ক কি, ওনার সঙ্গে কি সম্পর্ক আপনার? জানি না, তবে ওকে বিয়ে করার স্বপ্ন দেখতাম। বেশ কিছুদিন হলো ওর সঙ্গে যোগাযোগ নেই। হারিয়ে গেছিল। তাও ভালো, আপনি সত্যটা স্বীকার করে নিলেন। অন্য অন্য কেউ কি চিনেন? মনিরা সাহেবা, আপনি কি ওনাকে চেনেন? না, শহরের মেয়েকে আমি কিভাবে চিনব? আচ্ছা তুলি, তুমি কি এদেরকে চেনো? তুলি জিহ্বা দিয়ে ঠোঁট ভেজিয়ে নিয়ে তরল গলায় বলল, হ্যাঁ, যে রাতে মনির চৌধুরীকে খুন করতে গেছিলাম সেদিন ওনাদের সঙ্গে দেখা হয়েছিল, বয়স্ক দুজনের সাথে। চোখ বড় বড় করে মেয়েটির দিকে তাকালাম। বাবার সঙ্গে এই মেয়েটির কি সম্পর্ক? একে তো আগে পরে কখনো দেখিনি। ভাই বা তুলিকে কেমন করে চেনে? এখন কি বলবেন? ফুপু দাঁত বের করে হাসতে লাগলো। তাচ্ছিল্যের সুরে বলল, বয়স হচ্ছে, কাকে কোথায় দেখেছি অত কথা কি মনে থাকে? না, না, তা বলছি না, কিন্তু আপনারা দুজন খুনের রাতে এই শহরে ছিলেন। মিথ্যা বলছিলেন কেন? ভয়ে বলেছি বাবা, গ্রামের মানুষ, এসব ঝামেলায় জড়াতে চাইনি। সত্যি কথা বলুন। হ্যাঁ, ভাইয়ের সাথে দেখা করতে এসেছিলাম, ওর লাশ দেখে ভয় পেয়ে পালিয়ে এসেছি। মিথ্যা বলছেন, দয়া করে সত্যিটা বলুন। সত্যি কথা বলছি, একদম সত্যি কথা। না, আপনারা মিথ্যা বলছেন। আমি না হয় সত্যিটা বলে দেই। কি বলেন আপনারা? কি সত্যি? রঞ্জু সাহেব অস্থির হবেন না। তুলি, তুমি না হয় প্রথমে শুরু করো। তুলি একটা চেয়ার টেনে বসে পড়ল। টেবিলের ওপর দিয়ে পানির গ্লাস নিয়ে ঢক ঢক করে পানি খেয়ে বলতে আরম্ভ করলো। সেদিন রাতে মনির সাহেবকে খুন করার জন্য ওনার বাড়িতে গিয়েছিলাম। অনেক কষ্ট ওনার সন্ধান পেয়েছিলাম। বাড়িতে ঢোকার সময় দেখি ওনার দুজন পা টিপে টিপে পালিয়ে যাচ্ছে। আমায় দেখে ভূত দেখার মতো চমকে উঠল। ভীতু গলায় বলল, ভুলে অন্য বাড়িতে চলে গেছিলাম, পথ হারিয়ে ফেলেছি। আসলে গ্রামের মানুষ তো, শহরের রাস্তাঘাট চিনি না। ঠিক আছে, সমস্যা নাই। আমার কথা শুনে ওনারা ছুটে পালালো। দৌড়ে গিয়ে রিকশায় উঠল। মনে হয় চুরি করতে এসেছিল। ওনাদের দিকে মন না দিয়ে নিজের কাজে মন দিলাম। পা টিপে টিপে সদর দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। দরজা খোলা ছিল। সময় নষ্ট না করে মনির সাহেবের ঘরে চলে গেলাম। ফাহাদের কাছে থেকে ওনার ঘরের লোকেশন আগেই জেনে রেখেছি। ঘরে গিয়ে দেখলাম উনি বিছানায় শুয়ে আছেন, নিঃশ্বাস চলছে না। প্রচণ্ড রাগ হতে শুরু করলো। টেবিলের ওপর রাখা ছুরি দিয়ে ওনার সমস্ত শরীর ছিন্ন ভিন্ন করতে লাগলাম। শরীর তখনও গরম, সদ্য মারা গেছে, ক্ষত থেকে রক্ত পড়তে লাগলো। কিছুক্ষণ পৈশাসিক আনন্দ উপভোগ করে ওখান থেকে পালিয়ে এলাম। বাড়ির কেউ কিছু জানতেও পারলো না। তাহলে বাবাকে কে মেরেছে? আপনার ফুপু আর কাকা। না, এসব মিথ্যা কথা। আমরা কাউকে মারিনি, আমাদের উপর দোষ চাপানো হচ্ছে। কাকা মিনতি করতে লাগলেও ফুপু দমে যায়নি। কর্কশ গলায় বলল, আপনাদের কাছে কি প্রমাণ আছে? বিনা কারণে এমন করছেন কেন? গ্রামের সহজ সরল মানুষ পেয়ে আমাদের উপর দোষ চাপাচ্ছেন আপনারা। বাদশাবাবু মুচকি হাসলো। ফুপুর দিকে এগিয়ে গিয়ে বলল, আপনাকে দেখে সহজ সরল মানুষ মনে হচ্ছে না, সেজন্য আপনার উপর দোষ চাপাচ্ছি। তাছাড়া বিনা প্রমাণে দোষ চাপালে তো আমাকে 14 শিকের ভাত খাওয়াবেন। বাদশাবাবু হেয়ালি করবেন না, পরিষ্কার করে বলুন, তুলির সঙ্গে বাবার কি সম্পর্ক? বাবা তো তুলিকে চিনতেন না। ফুপু আর কাকা কেন বাবাকে খুন করেছে? সব কিছু বলবো বলে আপনাদের এখানে ডেকে এনেছি। ধৈর্য ধরে অপেক্ষা করুন। ভাইয়া ডান দিকে মাথা কাত করে সম্মতি জানালো। বাদশাবাবু এসব কথা কোথা থেকে জানলেন? সব কিছু অদ্ভুতভাবে এক জায়গায় করা হয়েছে। আস্তে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। 24-25 বছরের তরুণীর সঙ্গে 65 বছরের বৃদ্ধির কি এমন সম্পর্ক থাকতে পারে? রহস্যের জট খুলতে শুরু করেছে। ভয় হচ্ছে যদি ধরা পড়ে যায়। সেদিন বাদশাবাবু বলেছিল বাবার শরীরে আর্সেনিক পাওয়া গেছে। হ্যাঁ, আর্সেনিক দিয়েই তো ওনাকে মারতে চেয়েছি, তবে তৃতীয়বারও সফল হতে পারেনি। তুলির মতো সাহসী হলে মন্দ হতো না। রঞ্জু সাহেব কি কিছু ভাবছেন? না, তেমন কিছু নয়। তুলির কাঠের চেয়ারটায় বসে দু হাতে নিজের কপাল চেপে ধরে আছে, কারো দিকে তাকাচ্ছে না। ভাইয়া করুণ চোখে তুলির দিকে তাকিয়ে আছে। ওনার চোখ দুটো ছলছল করছে।
কাঁদছে। ভাবির চোখের পানি শুকিয়ে গেছে, সে এদিক ওদিক নজর দিচ্ছে না। আনমনে কিছু ভাবছে। তুলি, সময় নষ্ট করো না। মনির চৌধুরীর সঙ্গে তোমার কি সম্পর্ক? উনি বাবার অনেক পুরনো বন্ধু। মা বাবার সঙ্গে গ্রামের পরিবেশে আমার শৈশব কেটেছে। বয়স যখন 12 তখন বাবার অ্যাক্সিডেন্ট হয়, দুই পায়ের সাথে হারিয়ে ফেলেন চিরতরে হাঁটার ক্ষমতা। বাবার রোজগারে সংসার চলতো। রোজগারের জন্য অন্য কেউ ছিল না। মা বাইরের কাজেও হাত দিতেন না, ঘরে সব কিছু দেখাশোনা করতেন। তেমন কিছু জমানো ছিল না, তা যা একটু ছিল চাহিদার তুলনায় অনেক কম। বাবার চিকিৎসার খরচা, সংসার খরচ চালাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হতো। কয়েক মাস পর সংসারে অভাব শুরু হয়। উনুনে হাঁড়ি চাপাতে দ্বিতীয়বার রান্নার কিছু অবশিষ্ট থাকতো না। এমন অভাবে সংসারে মনির চৌধুরীর আগমন। বাবার এমন অবস্থা দেখে উনি ভীষণ কষ্ট পেলেন। পরামর্শ দিলেন কিছু টাকা ঋণ নিয়ে যদি একটা মুদি দোকান চালু করতে। বাড়ির সামনে অমন সুন্দর ফাঁকা জায়গা পড়ে আছে, একদম পথের সঙ্গে। দোকান খুললে বন্ধ হয় না, লাভের অংশ দিয়ে দিব্যি সব কিছু খরচ চালিয়ে নেওয়া যাবে। ভেঙে পড়া মানুষগুলো যেন আশার আলো দেখলো। বাবা কাঁদতে কাঁদতে মনির সাহেবের হাত চেপে ধরলেন। মায়ের চোখেও অশ্রু টলটল করছে। কিস্তিতে ঋণ দেয় এমন ব্যাংক থেকে লোন নেওয়া হলো। মোট টাকার 10% সুদ দিতে হবে। হাতে কিছু টাকা এলো বটে, তবে দোকান তোলা কি চারটিখানি কথা। বড় মামার পরিচিত মিস্ত্রি দিয়ে দোকানের কাঠামো তৈরি করা হলো। সেসব জিনিসপত্র শহর থেকে আনতে হবে। বড় মামা এত ঝামেলা পোহাতে পারবেন না। তিনি ব্যাগ গুছিয়ে বাড়ি ফিরে গেলেন। আমরা পড়লাম মহাবিপদে। মাথার উপর ঋণের বোঝা, দোকানে মাল তোলা হয়নি, ঘরে খাওয়ার কিছু নেই। মা বারান্দার কোনায় গালে হাত দিয়ে বসে আছে। বাবা বিছানায় শুয়ে হাঁসফাঁস করছেন, কোনো উপায় খুঁজে পাচ্ছেন না। আশালতা একবার মনিরকে বললে হতো না, যদি কোনো উপায় পাওয়া যেত। সে কথা আমিও ভেবেছি, তবে ওনাকে পাবো কোথায়? ঠিকানা জানি না। যোগাযোগ করার উপায় আছে নাকি? আল্লাহর রহমত, কি যে হলো আমার। মেয়েটাও ছোট, সংসারটা রক্ষা পেল না। এবার বোধহয় সব কিছু শেষ হয়ে যাবে। কিচ্ছু ভেসে যাবে না। মালামালের চিন্তা করিস না, আমার নিজেরই তো কাঁচামালের ব্যবসা। আমার গাড়ি করে সব কিছু পৌঁছে দেব, তোরা বিক্রি করবি। ভাই, তুই এসেছিস? আল্লাহ, তুলিমা কাকাকে বসতে দে তো, ঘরে কিছু থাকলে এনে দে। আচমকা ওনার আগমন যেন খুশির ঝড় বয়ে দিয়েছিল। ছোট হাতে চেয়ার এনে ওনাকে বসতে দিয়েছিলাম। কদিন বেশ ভালোই চলছিল। মনির সাহেব নগদ টাকার বিনিময়ে দোকানের মালামাল নিয়ে দিয়ে যেতেন। গ্রামে সেসব জিনিস ভালোই চলতো। বেশ কিছুদিন পর গ্রামের বাজারে কয়েকজন লোক এলো। ওনারা নাকি সরকারি অফিসার, মানুষের স্বাস্থ্য নিয়ে কাজ করেন। বাজারে প্রতিটা দোকানের মালামাল চেক করে দেখবেন, কোনো বাজে জিনিস বিক্রি করা যাবে না। দুলু কাকার দোকানে বেশিরভাগ জিনিস রাস্তায় ছুঁড়ে মারলেন। দুলু কাকা নাকি পচা জিনিস বিক্রি করে, এসব খেলে মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। ভয়ে বুক কাঁপছিল, যদি আমাদের দোকানের জিনিসগুলো এভাবে রাস্তায় ফেলে দেয়। মাকে রাগারাগি করে শেষমেশ আমার ভয় সত্যি হলো। ওনারা আমাদের দোকানের জিনিসে ভেজাল পেলেন। প্যাকেটজাত খাবারগুলো মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এসব জিনিস বিক্রি করার জন্য জরিমানা করা হলো। মায়ের তখন পাগল অবস্থা। ঘরে যা ছিল তাই দিয়ে জরিমানা পরিশোধ করলেও বেঁচে থাকার কিছু অবশিষ্ট ছিল না। একে তো সব কিছু শেষ, তারপর আবার ঋণের বোঝা। 4 দিন পর মনির সাহেব আমাদের বাড়ি গেলেন। মা লোক পাঠিয়ে খবর দিয়েছিলেন। ওনাকে দেখে চেয়ারে গিয়ে দিলাম। মা বাড়িতে ছিল না। দৌড়ে গিয়ে মাকে ডেকে নিয়ে আসলাম। বাবা এসবের কিছুই জানতো না। মা ইচ্ছে করে বাবাকে কিছু জানায়নি। ভাবি জরুরি ডেকে পাঠালেন, দোকানের মালামাল শেষ নাকি? বললেই তো পাঠিয়ে দিতাম। না ভাই, সব কিছু শেষ হয়ে গিয়েছে। মা সব কিছু খুলে বললেন। সব কিছু শুনে উনি এমন ভাব ধরলেন যে ওনার এসবে কোনো হাত নেই। দেদার হেসে বললেন, তা আপনি কোথা থেকে এসব 2 নম্বর মাল এনেছেন? আমি এসব 2 নম্বর ব্যবসা করি না। এসব কি বলছেন? আপনি তো সব কিছুর ব্যবস্থা করে দিলেন। মিথ্যা বলবেন না, এসব মালামাল আমি দেইনি। ভাই, এমন করবেন না, পথের ফকির হয়ে যাব। মেয়েকে নিয়ে রাস্তায় বসতে হবে, মাথার ওপর ঋণের বোঝা। জানি না তাছাড়া বিনা পয়সায় কোনো মাল পাবেন না। নগদ টাকা জোগাড় করতে পারলে খবর দিবেন।
আপনি ওনার বন্ধু, একটু সাহায্য করুন। পারবো না। মনির সাহেব ছেড়ে উঠে দাঁড়ান। তারপর হন হন করে বাড়ি থেকে বেরিয়ে যান। মা কান্নায় ভেঙে পড়েন। দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরি। মা কাঁদতে কাঁদতে আমার মাথায় হাত বুলিয়ে দেন। ভেজা গলায় বলেন, ওরে মাফ করবি না মা, কখনোই না। এই ঘটনার 7 দিন পর মা আত্মহত্যা করেন। সেদিন মনির সাহেব বেরিয়ে যাওয়ার পর সমিতির লোক এসেছিলেন কিস্তির টাকা নিতে। মায়ের কাছে টাকা ছিল না বলে অনেক অপমান করেছে। মায়ের কিছু বলার ছিল না। দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলেছিলেন। শেষ পর্যন্ত ওনাদের হাতে পায়ে ধরে কয়েকদিনের সময় চেয়ে আনেন। তারপর আবারও দুলু কাকাকে দিয়ে মনির সাহেবকে খবর পাঠায়। ভাবি অনেক অভাবে আছেন দেখি। আমাদের অবস্থা তো জানেনি। মাথার উপর ঋণের বোঝা, দোকানে মাল নেই। যদি কিছু ধারে দিতেন, বিক্রি করে আপনার টাকা শোধ করে দিতাম। জিনিসপত্র দেওয়া নেওয়া থাকবে। বাইরে দাঁড়িয়ে এসব কথা না বলাই ভালো। চলুন ঘরের ভেতর যাই। তুলি মা, তুমি বাইরে খেলা করো কেমন? মাথা নাড়ালাম। উনি মাকে নিয়ে ঘরের ভেতর চলে গেলেন। তাকিয়ে দেখলাম মনির সাহেব দরজার কড়া লাগাচ্ছেন। দৌড়ে দরজার কাছে গেলাম। দরজা লাগালো। ঘরের ভেতর মায়ের গলা শোনা যাচ্ছে। এসব কি করছেন? না ভাই, এমন কিছু করবেন না, আল্লাহর দোহাই লাগে। মনির সাহেবের গলা শোনা গেল না। কয়েক মুহূর্ত পর ঘরের ভেতর থেকে ঘোঙ্গানির আওয়াজ ভেসে আসছে। মায়ের গলা। দৌড়ে বাবার কাছে গেলাম। বাবাকে সব খুলে বললাম। শুনে বাবা শেষবার উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। নিচে পড়ে গেল। রক্তে ঘর ভেসে যাচ্ছে। খাটের কোনায় লেগে মাথা ফেটে যাচ্ছে। দু হাতে চোখ চেপে ধরলাম। বাড়ি ভর্তি মানুষ। পুলিশের পোশাক পরা কয়েকজন লোক মায়ের লাশ নামাচ্ছে। বাবার শরীর সাদা কাপড়ে ঢাকা। লোকজন অনেক কিছু বলাবলি করছে, তবে সেসব আমার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। বারান্দার কোনায় পাথরের মূর্তির মতো বসে আছি। সুখের সংসার শেষ, হাসি খুশি একটা পরিবার। তলির বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ধরা গলায় বলল, এরপর আর কি? মামার বাড়িতে বড় হয়েছি। আমার জীবনের কোনো মানে নেই। এখন শাস্তি হলেও কিছু যায় আসে না। এসব মিথ্যে কথা। বাবা এমন করতে পারে না, কখনোই না। ভাইয়া চিৎকার করে উঠল। তুলি হাসছে, তাচ্ছিল্যের হাসি। ঠোঁটের ওপর হাত চাপা দিয়ে রেখেছি। না হলে আমার হাসিটাও সবার নজরে পড়তো। মিথ্যা অপবাদ দিয়ে আমার কি লাভ? জানি না, তবে তুমি সত্যি বলছো কি না? তো বলছো না। একদমই না। তনিমা, তুমি কি এসব বিশ্বাস করছো? ভাবি কিছু বললেন না। বাদশাহবাবু ভাবির দিকে পানি ভর্তি গ্লাস এগিয়ে দিল। নরম গলায় বলল, পানি খেয়ে শান্ত হয়ে বসুন, উত্তেজিত হবেন না। ভাইয়া গ্লাস ধরল না। কর্কশ গলায় বলল, আপনার খুনিকে ধরতে না পেরে এসব নাটক করছেন। বাদশাহবাবু ভাইয়াকে কিছু না বলে আমার দিকে তাকালো। কাকাকে উদ্দেশ্য করে বলল, আপনি কেন নিজের ভাইকে মারতে গেলেন? আপনার কি ক্ষতি করছিল? ভাইকে আমি মারিনি, মনিরা মেরেছে। না, আমি কিছু করিনি। তুই মিথ্যা বলছিস। বেশ ভালো। হাবু মেয়ে, ওনাদের দুজনকে জেলের ভেতর নিয়ে যাও। যা বলার আদালতে গিয়ে বলবে। হাবু মিয়া কাকাকে ধরে জেলের ভেতর নিয়ে গেল। মহিলা পুলিশ এগিয়ে এসে ফুপুর হাত ধরলেন। ভাইয়াকে নিয়ে থানা থেকে বেরিয়ে এলাম। এখানের কাজ শেষ। ভাই ভাবি দুজনের মাঝে দাঁড়িয়ে আছে। ওরা পাশাপাশি হাঁটতে চাইছে না। রঞ্জুরে, এসব কি হয়ে গেল? আমাদের পরিবার উপর ঝড় শুরু হলো কেন? পাপের ফল। শান্ত থাকার চেষ্টা করো। বিপদের সময় ভেঙে পড়লে হবে। ভালো লাগছে না রে, কিচ্ছু ভালো লাগছে না। শরীর ছেড়ে দিচ্ছে, হাত পা অবশ হয়ে যাচ্ছে। গাড়ি চালাতে পারবে? না পারলে দরকার নেই, অটো রিক্সা ভাড়া করে বাড়ি ফিরে যাব। গাড়ির কি হবে? থাকুক এখানে, পরে এসে নিয়ে গেলে হবে। বাদশাহবাবুকে বলে আসছি, তাড়াতাড়ি আসিস। দৌড়ে থানার ভেতর ঢুকলাম। বাদশাহবাবু চায়ের কাপে চুমুক দিচ্ছিলেন। আমায় দেখে ব্যস্ত গলায় বলল, কোনো সমস্যা? এভাবে দৌড়ে আসলেন যে? তেমন কিছু না, ভাইয়ের ভালো লাগছে না। ওনার গাড়িটা থানার সামনে রেখে গেলে সমস্যা হবে না তো? না না, সমস্যা হবে কেন? রেখে যান। হাবু মিয়াকে বলে দিচ্ছি, উনি খেয়াল রাখবেন। ধন্যবাদ। রঞ্জু শোনো। হ্যাঁ বলুন। তরিমাকে দেখে রেখো। মেয়েটা অনেক ভেঙে পড়েছে।
ঠিক আছে। ভাবি ভাইয়ার ডান দিকে দাঁড়ানো দুজনের মাঝে এক মুহূর্তের দূরত্ব। এই সামান্য দূরত্ব পার করার সাহসটুকু ওদের নেই। সম্পর্কটা জোড়া লাগবে তো, নাকি এভাবে দূরত্ব বাড়তে থাকবে? অনেক খুঁজে অটোরিকশা পাওয়া গেল না। দুপুরে রোদে পিচ ঢালা রাস্তা গরম হয়ে গেছে। রোদের তাপ সব কিছু পুড়িয়ে ফেলতে চাইছে। গাড়িটা নিয়েই চলে যায়। কি বলিস? না, গাড়িটা নিয়েই চলে যাই। কি বলিস? না, দরকার নেই। তোমরা দুজন রিক্সা করে চলে যাও, আমি পরে আসছি। আরে না, তুইও চল। ওদের দুজনকে রিকশায় উঠিয়ে দিলাম। ইচ্ছে করে এমন করেছি। কিছু সময় কাছাকাছি থাকলে সম্পর্ক গভীর হতে পারে। ভাইয়ার মতো আমারও কিছু ভালো লাগছে না। মোবাইল বের করে রিপাকে কল দিলাম। ব্যালেন্স শেষ, কল যাচ্ছে না। মোবাইলটা পকেটে রেখে রিক্সা খুঁজতে লাগলাম। বাড়ি ফিরে যাব। কয়েকটা কাজ বাকি রয়ে গেছে। থানা থেকে বাড়ি ফিরতে বড়জোর ৮ ঘন্টা সময় লাগে। এই সামান্য সময় শেষ হচ্ছে না। তনিমা রাস্তার দিকে তাকিয়ে আছে। মাথা নিচু করে বসে আছে। তনিমার পায়ের দিকে নজর যাচ্ছে বারবার। বিরক্ত হয়ে নজর সরিয়ে নিচ্ছে ফাহাদ। তনিমা পা দুটো অদ্ভুত সুন্দর, সাদা মসৃণ পা, যেন কখনো ধুলো ময়লা স্পর্শ করেনি। তনিমা, স্বামীর কণ্ঠে চমকে ওঠে তনিমা। ফাহাদ কখনো এত দরদ মিশিয়ে তাকে ডাকেনি। কি বলবে ভেবে পায় না। চিন্তা ভাবনাগুলো গুলিয়ে যেতে থাকে। কয়েক মুহূর্ত পর ব্যস্ত গলায় বলে, বলুন। আমি মানুষটা স্বামী হিসেবে বড্ড অযোগ্য, তাই না বলো? ফাহাদের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তনিমা তরল গলায় বলল, আমি কখনো আপনার পছন্দসই হয়ে উঠতে পারিনি। এই ব্যর্থতা শুধু আমার। হয়তো সত্যি কথা শুনবে। বলুন। তুলির চোখের পানি আমায় ততটা আঘাত করতে পারে না যতটা তুমি পারো। থানায় তুলির চোখে পানি দেখে খারাপ লেগেছিল, খুব খারাপ। তবে তোমার চোখের পানি দেখে হৃদয় পুড়ছে। বিশ্বাস করতে ইচ্ছে হয়, ইচ্ছেও করে না। তোমার ব্যাপার। দুজন দুদিকে তাকিয়ে রইল। বাড়ি পর্যন্ত তাদের মধ্যে কোনো কথা হলো না। দুজনেই চুপচাপ, কেউ আগ বাড়িয়ে কথা বলতে যায়নি। বাড়ি ফিরে দেখি ভাবি রান্নাঘরে বসে আছে। চুলায় কড়াই চাপানো। বোধহয় দুপুরে খাওয়ার জন্য খাবার গরম করছে। ভাইয়া ঠান্ডা খাবার খেতে পারে না। কি রান্না করবে? রান্না করা ছিল, গরম করছি। কেন করছো? দুপুরে ঠান্ডা খাবার খেলে তেমন কিছু হয় না। তোমার ভাই তো। এতটুকু বলে চুপ হয়ে গেল। আমিও কিছু বললাম না। চুপচাপ নিজের ঘরে চলে এলাম। দরজা লাগিয়ে খাতা কলম নিয়ে বসলাম। অনেক দিন কিছু লেখা হয়নি। আজ লিখতে হবে। 2টা চিঠি লিখবো। একটা ভাইয়ার জন্য, অন্যটা রিপার। না 3টা লিখবো। ভাবির উদ্দেশ্যে সামান্য কিছু হলেও লিখবো। ওনাকেও ভীষণ ভালোবাসি। 3 বছর ধরে আমাকে অনেক যত্ন করেছে, খেয়াল রেখেছে। ঝগড়াঝাটি, মনমালিন্য সংসারের অংশ। এসব থাকবেই। চোখ বন্ধ করে আকাশের দিকে তাকালাম। মাথার উপরে আকাশ নেই, ইট পাথরের ছাদ। ভাইয়া, আমার মতো তুমিও জানো আমাদের রক্তের সম্পর্ক নেই। আমাদের মা বাবা আলাদা, তবুও তুমিই আমার ভাই। ছোটবেলায় এ বাড়িতে এসেছি, তবু তুমিও অনেক ছোট ছিলে। কখনো আমায় পর করে দেখোনি। মনে পড়ে যে প্রথম যেদিন এ বাড়িতে এসেছিলাম, মায়ের আঁচলের নিচে লুকিয়ে এদিক ওদিক তাকাচ্ছি। কত বড় বাড়ি। আমাদের বাড়ি তো এত বড় ছিল না। তুমি সিঁড়ি দিয়ে নামতে নামতে বাবাকে ডাকছো, বিরক্ত গলায় বলছো, তোমার নতুন ভাই চাই না। তোমার কথা শুনে মা ভয় পেয়ে যায়। শক্ত করে আমার হাত চেপে ধরে, কোমল গলায় বলে, ও থেকে দূরে থাকিস। মাথা নেড়ে সম্মতি জানাই। মা আমার কপালে চুমো এঁকে দেন। এসব দৃশ্য তোমার নজর এড়ায়নি। তুমি আমাদের দিকে দৌড়ে এলে, উৎফুল্ল গলায় বললে, তুই কি আমার নতুন ভাই? না, আমি তোমার ভাই না। ভয়ে বলেছিলাম কথাগুলো। যদি বাড়ি থেকে বের করে দাও, তাহলে তো মায়ের সঙ্গে থাকতে পারবো না। মা বলেছে এই বাড়িতে তোমার কথাই শেষ কথা। মনির সাহেব তোমার কথার উপর কথা বলেন না। তুমি আমার এক কথা বিশ্বাস করলে না। হাত ধরে টানতে টানতে বললে, না কেন? বাবা বলেছে আজ নতুন ভাই আসবে। তুই এসেছিস, তাহলে তুইই তো নতুন ভাই। এদিকে আয়, আয় বলছি। মা ভীষণ ঘাবড়ে গেছিল, সাথে আমিও। এই বুঝি বাড়ি থেকে বের করে দিল। কিন্তু না, আমাদেরকে ভুল প্রমাণিত করে আমায় বুকে জড়িয়ে ধরলে। আদরি গলায় বললে, ভয় পাচ্ছিস কেন? বড় ভাইকে জড়িয়ে ধরতে ভয় কিসের? বোকা ছেলে। সেই থেকে শুরু। সত্যি বলছি, তুমি আমার ভাই। আমি জানি এই বাড়ি গাড়ি সকল সম্পত্তির মালিক তুমি। হিসাব অনুযায়ী সব কিছু তোমার পাওয়ার কথা ছিল। এসবের প্রতি আমার লোভ নেই, সম্পত্তির অংশও চাই না। সব কিছু তোমারই থাকবে। আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। ছোট ভাই হিসেবে শেষ অনুরোধ, ভাবির সঙ্গে সব কিছু মিটিয়ে নিও। উনি তোমাকে
ভীষণ ভালোবাসে। এ, সংসারে ঝামেলা থাকবেও তবুও জীবন থেমে থাকে না। ইতি, তোমার ভাই। ভাইয়ার চিঠি লেখা শেষ। দ্বিতীয়বার পড়তে সাহস পাচ্ছি না। ভেজা ভেজা চোখ জোড়া হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিলাম। কাগজটা ভাঁজ করে খাটের কোণায় রেখে দিলাম। এখান থেকে চলে যাওয়ার সময় এসেছে। এ বাড়িতে আমার কাজ শেষ। রঞ্জু, ভর দুপুরে কী সব লেখালেখি করছো? খাবার গরম করা শেষ, খেতে এসো। আসছি। ভাইয়া এখন খাবে না, তার শরীর খারাপ লাগছে। ভাবি আমায় খেতে দিতে গোসল করতে চলে গেল। যেতে যেতে বলল, ওখানে সব রাখা আছে, কিছু লাগলে নিয়ে নিও। গোসল করতে যাচ্ছি, খেতে ইচ্ছে করছে না। ভাবি ডাকলো বিদায় আসলাম, না হলে দুপুরের খাওয়া হতো না। ভাবির রান্নার ভাত বেশ ভালো, গিলতে দারুণ লাগছে। এ বাড়িতে এই শেষ খাওয়া। কাল সকালে অজানা পথে রওনা দেব। হারিয়ে যেতে হবে। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছি, লেখতে ইচ্ছে করছে না। মাঝে মধ্যে বাবার কবর দেখতে ইচ্ছে করে। মায়ের কোলে মাথা রেখে নিশ্চিতে চোখ বুঝতে ইচ্ছে করে। মায়ের কাছে যাওয়ার সাধ্যের বাইরে। আগামীকাল বাবার কবর দেখতে যাব। জানালা দিয়ে বাইরে তাকালাম। ও দিকটায় নতুন কবর হয়েছে, মনির চৌধুরীর কবর। পাতাবাহার গাছগুলো শুকিয়ে যাচ্ছে। ভাবি, খেয়েছো? হ্যাঁ, আমার খাওয়া শেষ। তোমার ভাই এখনো খায়নি, ওনার শরীর খারাপ লাগছে। আচ্ছা, 1 কাপ চা বানিয়ে দেবে? মাথাটা বড্ড ধরেছে। অপেক্ষা করো, ভাবি কিছু বলবে। রাতের জন্য ভালো মন্দ কিছু রান্না করো। রিপাকেও আসতে বলবে। বিশেষ কিছু আছে নাকি? না, তোমার হাতে রান্না খেতে ইচ্ছে করছে অনেক দিন। আদা বাটা দিয়ে গরুর গোস্ত খাইনি। ঠিক আছে, তবে রিপাকে বলতে পারবো না, ওর সঙ্গে ঝগড়া হয়েছে। তোমার ইচ্ছে হলে বলো। সোফার কোণে বসে চায়ের অপেক্ষা করতে লাগলাম। ভাবি চায়ের মধ্যে আদা দিয়ে আনবে। ওনার মতো আদা দেওয়া চা খেলে মাথার যন্ত্রণা কমে। মোবাইলে টাকা রিচার্জ করতে হবে। রিপাকে দেখতে ইচ্ছে করছে। চা খাওয়ার পর সিদ্ধান্ত নিলাম রিপাকে এখানে আসতে বলবো না। কাল যাওয়ার পথে দেখা করে যাব। রাতে খাওয়া হলো না, বমি আসছে, কিছু মুখে তুলতে পারছি না। ভাবি অনেক যত্ন নিয়ে সব কিছু রান্না করেছে। আদা বাটা দিয়ে গরুর গোস্ত, এক টুকরো মুখে দিয়েতেই বমি আসলো। রাতের খাওয়া ওখানে শেষ করে ঘরে এসে চিঠি লিখতে বসলাম। আকাশে মেঘ জমছে, বৃষ্টি নামবে নাকি। ঝড় বৃষ্টির সময় কারেন্ট থাকে না, মেঘের গর্জন কানে আসছে। এখনই কারেন্ট চলে যাবে বলতে বলতে কারেন্ট চলে গেল। মোবাইলের আলোয় ড্রয়ার থেকে মোমবাতি বের করলাম। মোমবাতি জ্বালিয়ে চিঠি লিখব। রিপা, প্রিয় বলে সম্বোধন করার অধিকার আমার নেই। এই অধিকার চাইতে আমি পারি না। ভয় হয়। কেন এমন অনুভূতি? কিসের সম্পর্ক আমাদের? জানা নেই, তবে তোমায় আপন ভাবতে ইচ্ছে করে। ভীষণ আপন। জানতে চাও কেমন? তবে শোনো, দিশেহারা বিপদের দিনে জড়িয়ে ধরার মতো, যাকে জড়িয়ে ধরতে শত শত চিন্তা ভুলে থাকা যায়, যার স্পর্শ জাদুকরী মলমের কাজ করে। এতটুকু লিখে কাগজ টেনে ছিঁড়ে ফেললাম। লিপার উদ্দেশ্যে প্রেমপত্র লেখার ইচ্ছে নেই। তাহলে এসব লিখছি কেন? এগুলো তো